বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 22 সেপ্টেম্বর, 7 আশ্বিন এবং ফার্সি 31 শাহরিভার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান
আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ভাষণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে পররাষ্ট্র ক্ষেত্রে হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। এছাড়া বাংলাদেশে করোনা এবং ডেঙ্গু রোগীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। বাংলাদেশে এখন স্বস্তির খবর হচ্ছে, করোনা এবং ডেঙ্গু সংক্রমণ কমে আসছে, কমছে মৃত্যু এবং সংক্রমণের মাত্রা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। বিশ্বের উপর নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার মার্কিন চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে, জাতিসংঘের অধিবেশনে বললেন প্রেসিডেন্ট রাইসি। ভিয়েনায় পরমাণু আলোচনা আবার শুরু করবে ইরান, বললেন পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু সমঝোতায় ফেরার প্রতিশ্রুতি জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য। এবং ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, বিশ্বের দেশগুলোর উপর নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার মার্কিন চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনের আধিপত্যকামী ব্যবস্থাকে এখন কেউ ভ্রুক্ষেপ করে না বলেও তিনি উল্লেখ করেন। মঙ্গলবার রাতে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া ভাষণে রাইসি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিলেন। বর্তমানে পরাশক্তিগুলোর ক্ষমতার চেয়ে স্বাধীনচেতা জাতিগুলোর প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি শক্তিশালী বলে উল্লেখ করেন রাইসি। তিনি বলেন, জাতিগুলোর উপর পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা আজ চরমভাবে ব্যর্থ প্রমাণিত। গত কয়েক দশকে আমেরিকা যে ভুল করেছে তা হল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করার পরিবর্তে সমরাস্ত্রের জোরে বিশ্বকে শাসন করতে চেয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে গোটা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন। তিনি আরবি নিউজ চ্যানেল আল মাসিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। জেনারেল হাজিজাদে বলেন, হাজি কাসেম সোলেমানির শাহাদাতের পর আমরা এই অঞ্চল থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করার শপথ নিয়েছি। তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বহিষ্কারকে একটি অবশ্যম্ভাবী ঘটনা বলে উল্লেখ করেন। জেনারেল হাজিজাদে এর আগে আল মাসিরাকে দেয়া আরেক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে হুমকি দেয় তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কারণ যেখানে অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল আবিবকে পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে, সেখানে ইরানের বিরুদ্ধে হুমকি ইহুদিবাদীদের মুখে বড়ই বেমানান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা শুরু করবে ইরান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেলের সঙ্গে এক বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই ঘোষণা দেন। তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা সম্পর্কিত আগের রেকর্ডগুলো ইরানের বর্তমান প্রশাসন আন্তরিকতার সাথে পর্যালোচনা করছে এবং নতুন প্রশাসন পরমাণু আলোচনা শুরু করবে। আবদুল্লাহিয়ান আরো বলেন, প্রেসিডেন্ট রাইসির প্রশাসন আলোচনার বাস্তব ফলাফল দেখতে চায়। তিনি বলেন, আমরা আলোচনার জন্য অন্য পক্ষগুলোর কথা নয়
কাজ দেখব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাইসির প্রশাসন আমেরিকার অগঠনমূলক আচরণকে যেমন মেনে নেবে না, তেমনি ওয়াশিংটনের ফাঁকা বলিকেও বিশ্বাস করবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে বলেছেন, তার দেশ ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফেরার লক্ষ্যে তার প্রশাসন 5+1 গ্রুপের সঙ্গে সলা পরামর্শ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানি 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল এবং এই 6 দেশ 5+1 গ্রুপ নামে পরিচিত। বিশ্বের সব সমস্যা সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে সরল স্বীকারোক্তি দেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার সামরিক শক্তিকে আমরা সর্বপ্রথম নয় বরং সবার শেষে ব্যবহার করব। যে কোনো সমস্যা হলেই সামরিক শক্তি ব্যবহারের প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব নয়। তিনি আজ নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ অনিবার্য। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে 1 সপ্তাহ দায়িত্ব পালন শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব নয়। আজ বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মাহবুব তালুকদার বলেন, বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনে বহু দলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ অনিবার্য। ভোটারদের নির্বাচন বিমুখিতাও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি বলেন, এসব কিছুর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থাপনা জড়িত। এই অবস্থা থেকে উত্তরণ সার্বিকভাবে নির্বাচন কমিশনের উপরে নির্ভর করে না। রাজনৈতিক সমঝোতা ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। মাহবুব তালুকদার বলেন, গত 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের নীরবতা আমাকে হতাশ করেছে। মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কি গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হতে অনীহা প্রকাশ করছি? মাহবুব তালুকদার বলেন, গত 17 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত 6 দিনের জন্য আমি ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করি। এহেন সংক্ষিপ্ত সময়ে আকস্মিকভাবে নির্বাচনী ব্যবস্থাপনার পরিবর্তন সাধন সম্ভব নয়। আমার দায়িত্ব পালনকালে স্থানীয় সরকার নির্বাচনে যেসব স্থানে প্রাণহানির ঘটনা ঘটেছে, এর জন্য যারা দায়ী প্রমাণ সাপেক্ষে তাদের আটক করা হয়েছে। যারা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকেও আটক করা হয়েছে। অধিকতর তদন্ত করে আরো অনেককে আইনের আওতায় আনা হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে একজন সংসদ সদস্যকেও সতর্ক বার্তা পর্যন্ত পাঠানো হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপির দিল্লির সরকারি বাসভবনে ভাঙচুর করার অভিযোগে 5 হিন্দু সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির অশোকা রোডে অবস্থিত মিম প্রধান ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির সরকারি বাসভবন ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা এ সময় ওয়াইসির বাড়ির বাইরে নেমপ্লেট, ল্যাম্প এবং জানালার কাঁচ ভেঙে দেয়। হামলার সময় আসাদুদ্দিন ওয়াইসি তার বাসভবনে উপস্থিত ছিলেন না। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি আপনাদের ভোট চাই, আমি জিততে না পারলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে। তিনি আজ নির্বাচনী প্রচারে বেরিয়ে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি দিল্লির সরকারি বাসভবনে ভাঙচুর করার অভিযোগে 5 হিন্দু সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার হিন্দি গণমাধ্যম আজ তক ওই তথ্য জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশ, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির অশোকা রোডে অবস্থিত মিম প্রধান ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির সরকারি বাসভবনে ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা এ সময় ওয়াইসির বাড়ির নেমপ্লেট, ল্যাম্প এবং জানালার কাঁচ ভেঙে দেয়। হামলার সময় আসাদুদ্দিন ওয়াইসি এমপি তার বাসভবনে উপস্থিত ছিলেন না।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 427, 188 এবং সরকারি সম্পত্তির ক্ষতি প্রতিরোধ আইনের 3 ধারার অধীনে সংসদ মার্গ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, रेडिकलाइज्ड हो चुके हैं लोग और इनके रेडिकलाइजेशन की जिम्मेदारी बीजेपी सरकार पर आती है। तो यही तो हम बता रहे हैं कि एक सांसद के घर पर अगर इस तरह हमला होगा तो क्या मैसेज जा रहा है पूरे देश में, पूरे दुनिया में। আসাদুদ্দিন ওয়াইসি বলেন, মানুষের মধ্যে মৌলবাদী তৎপরতা বেড়েছে এবং এর দায়ভার ভারতীয় জনতা পার্টির সরকারের উপরে বর্তায়। যদি একজন এমপির বাড়িতে এ ধরনের হামলা হয় তাহলে গোটা দেশ ও বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে? ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো মাঠে নামতে চলেছে ওয়াইসির দল মিম। দলটি রাজ্যের 100টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি খুবই সক্রিয় রয়েছেন এবং রাজ্যের বিভিন্ন স্থানে জনসভা করছেন। হিন্দুত্ববাদীদের অভিযোগ, সভা সমাবেশে ওয়াইসি উত্তেজক বক্তব্য দিচ্ছেন। তার এই ধরনের বক্তব্য দেয়া বন্ধ করতে হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপির দিল্লি সরকারি বাসভবনে ভাঙচুর করার অভিযোগে 5 হিন্দু সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানলেন আমাদের কলকাতার সংবাদদাতার কাছ থেকে। এবার ফিরছি বিশ্ব সংবাদে। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এই বিশ্ব সংস্থাকে চিঠি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে তালেবান বলেছে, গত 15 আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গুলাম ইসাক জাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে তালেবান আরও বলেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভাষণ দিতে চান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ একতরফাভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। ইমরান খান বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সমস্ত প্রতিবেশীর সঙ্গে সম্মিলিতভাবে পরামর্শের ভিত্তিতে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জোরালো আশা ব্যক্ত করে বলেন, আফগানিস্তানের মেয়েরা শীঘ্রই স্কুলে ফিরতে পারবে। তিনি বলেন, মেয়েদেরকে শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলাম সম্মত কাজ হবে না। এছাড়া আফগান নারীরা তাদের অধিকার ফিরে পাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইমরান খান শর্ত আরোপ করে বলেন, আফগানিস্তানের নতুন নেতৃত্বকে হতে হবে অংশগ্রহণমূলক এবং আফগানিস্তানের মাটি সন্ত্রাসীদের আস্তানা হতে পারবে না। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনে রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে পররাষ্ট্র ক্ষেত্রে হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য বর্তমান বিশ্বের বাস্তবতা সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে পররাষ্ট্র ক্ষেত্রে হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, গত 20 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমি প্রথম এখানে দাঁড়িয়ে বলছি আর কোনো যুদ্ধ হবে না। তবে একই সঙ্গে তিনি এও বলেন, মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাত্রা বাড়ানো হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে অংশ নেওয়া বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা যদিও প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তার যুদ্ধবিরোধী বক্তব্যের সাথে বিশ্বজুড়ে মার্কিন কর্মকাণ্ড ও আচরণের কোনো মিল নেই।
উদাহরণ হিসেবে বলা যায়, গত 20 বছর ধরে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি ও যুদ্ধের অবসান ঘটলেও এর অর্থ এটা নয় যে তারা যুদ্ধ থেকে সরে এসেছে। এখনো বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন দেশে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং কোথাও কোথাও তারা সংঘর্ষে লিপ্ত রয়েছে। বাস্তবতা হচ্ছে, বিংশ শতাব্দীতে মার্কিন যুদ্ধ কৌশল ও উপকরণের সাথে চলতি শতাব্দীর যুদ্ধ কৌশল ও উপকরণের বিরাট পার্থক্য রয়েছে। গত শতাব্দীতে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সেনার সমাবেশের মাধ্যমে নিজের শক্তিমত্তার প্রমাণ দেওয়ার চেষ্টা করত এবং সেই সাথে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে যুদ্ধ পরিচালনা করত। যুদ্ধের এই কৌশল মার্কিন সেনাদের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু বয়ে আনেনি। এ কারণে মার্কিনেরা ধীরে ধীরে তাদের যুদ্ধ কৌশল ও হাতিয়ারে পরিবর্তন আনছে, যাতে চলতি শতাব্দীতে রক্তপাতও এড়ানো যায়, আবার নিজের শক্তিমত্তাও ধরে রাখা যায়। এই কৌশলের অংশ হিসেবে এবং নিজেদের আধিপত্য ও সাম্রাজ্য টিকিয়ে রাখতে তারা যুদ্ধ ও সামরিক পন্থার পরিবর্তে শত্রু দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার কৌশল বেছে নিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে যুদ্ধের জন্য এখন আর কোথাও মার্কিন সেনা পাঠানো কিংবা ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহারের কথা খুব একটা শোনা যায় না, কিন্তু নিষেধাজ্ঞা তাদের শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এই অস্ত্র দিয়ে মার্কিন সরকার বহু দেশে মানবিক বিপর্যয় ঘটিয়েছে। খ্যাতনামা মার্কিন সাংবাদিক বেন নোরটন বলেছেন, মার্কিন সরকার আর কোনো যুদ্ধে জড়াবে না বলে প্রেসিডেন্ট বাইডেন যে দাবি করেছেন তা ডাহা মিথ্যা, কেননা মার্কিন সরকার এখনো ইরাক, সিরিয়া ও সোমালিয়ায় বোমাবর্ষণ করে চলেছে এবং ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের বিরামহীন আগ্রাসনের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা এবং ডেঙ্গু সংক্রমণ কমে আসছে, কমছে মৃত্যু। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশে এখন স্বস্তির খবর হচ্ছে, করোনা এবং ডেঙ্গু সংক্রমণ কমে আসছে, কমছে মৃত্যু এবং সংক্রমণের মাত্রা। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরো 36 জনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত হয়েছে 1376 জন নতুন রোগী। এদিকে আগের দিন দেশে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হার পাওয়া গিয়েছিল 4.69%, আর গত 24 ঘন্টায় তা কিছুটা বেড়ে 4.79% দাঁড়িয়েছে। গত 6.5 মাসে এবারই প্রথম শনাক্তের হার শতকরা 5-এর নিচে পাওয়া গেল। তবে এ পর্যন্ত গড় শনাক্তের হার চলছে 16.27%। এদিকে রাজধানীতে কমে আসছে ডেঙ্গু সংক্রমণের তীব্রতা। তারপরেও শিশুদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকগণ। মঙ্গলবারে ওর স্কুল খুলেছে, স্কুলে গিয়েছে, স্কুল যাওয়ার পর আসছে ভালোই। বুধবার থেকে তার জ্বর, ডেঙ্গু টেস্ট করালো, ডেঙ্গু পজিটিভ। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের উপপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে এখন রোগী কমছে, তবে এখনো শিশু রোগী বেশি। এ পর্যন্ত কিন্তু 788 জন রোগী ভর্তি হয়েছে। এর ভিতরে সর্বোচ্চ 71 জন পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে মাত্র 35 জন রোগী আছে। তার মানে আমরা বলছি যে সার্বিক ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হচ্ছে। শিশুদের আক্রান্তের হার অ্যাডাল্টের সাথে আমরা যদি রেশিও করি 1:2, কোনো কোনো ক্ষেত্রে 1:3। এবার কিন্তু ডেঙ্গুর সাথে আমরা নিউমোনিয়াটাও পাচ্ছি এবং শিশুদের ভিতরে এই জিনিসটা বেশি। ওদিকে রাজধানীর বেসরকারি সেন্ট্রাল হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্ক রোগী বেশি আসছে। বুধবার সকাল পর্যন্ত এই হাসপাতালটিতে মোট ভর্তি রয়েছে 18 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে 14 জনই প্রাপ্তবয়স্ক আর 4 জন শিশু। সেন্ট্রাল হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাক্তার এটিএম নুরুল ইসলাম জানিয়েছেন, 2 সপ্তাহ আগেও দিনে প্রায় 70 জনের উপরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি থাকতেন। এখন তা কমে এসেছে অনেক। মাঝখানে ভর্তি রোগীদের মধ্যে শিশু আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন বয়স্করা বেশি ভর্তি হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন হাতে থাকা আর কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানি এবং ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মোহান্দিসের ঘাতক দুই কমান্ডারকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের উত্তরাঞ্চলে এরবিল থেকে আমেরিকা ও ইসরায়েলের দুই কমান্ডারকে হত্যা করা হয়। ইরান থেকে আফগানিস্তানে তেল ও তেলজাত পণ্য রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে দেখছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বিশ্বের উপর নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার মার্কিন চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে, জাতিসংঘের অধিবেশনে বললেন প্রেসিডেন্ট রাইসি। ভিয়েনায় পরমাণু আলোচনা আবার শুরু করবে ইরান, বললেন পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু সমঝোতায় ফেরার প্রতিশ্রুতি জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনের মন্তব্য এবং ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার আজকের মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।